সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের অষ্টম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টার রয়েছে ভৌতবিজ্ঞানের বল এবং চাপ, সেই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি বল সম্পর্কে তোদের একটা ধারণা দিয়ে দেব। তারপরে বলের সঙ্গে সম্পর্কিত কিছু অঙ্ক করিয়ে দেবো, যাতে করে তোদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, বেশি কথা না বলে আমি শুরু করছি। প্রথমে কি আছে? প্রথমে আছে বল। বল বা ইংরেজিতে ফোর্স। বল কি জিনিস? প্রথমে বল বোঝানোর আগে আমি কটা এক্সাম্পল দিই বোর্ডে। দেখ, মনে কর আমি একটা এখানটাতে কি আঁকালাম, আমি এখানটাতে একটা স্প্রিং আঁকালাম 1 নম্বরে। 2 নম্বরে কি একটা ফুটবল আঁকালাম, যেই ফুটবলটা কার উপরে রয়েছে? যেই ফুটবলটা মাটির ওপরে অবস্থান করছে। আর 3 নম্বর একটা এক্সাম্পল নিলাম, সেই এক্সাম্পলে একটা গাড়ি কি হয়েছে, সামনের দিকে চলছে। ঠিক আছে, চলমান অবস্থায় রয়েছে একটা গাড়ি। এই মনে কর গাড়ি, এই গাড়িটা এইদিকে চলছে, একটা বেগ নিয়ে চলছে। এইবার কথা হচ্ছে, এই ছবিগুলো আমি কেন আঁকলাম? এইখানটাতে যে স্প্রিংটা দেখতে পাচ্ছিস, এই স্প্রিংকে আমি যদি দুই পাশের থেকে প্রেসার ক্রিয়েট করি বা এই দুই পাশের থেকে চাপ দিই, তাহলে স্প্রিং এর প্রথমে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য তো ছোট হয়ে যাবে। অথবা এই স্প্রিং এর এই দুই পাশের থেকে আমি টান দিই, তাহলে কি হবে? প্রথমে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের থেকে বড় হয়ে যাবে। তাহলে প্রথমে কি বললাম, যদি দুই পাশের থেকে চাপ দিয়ে এই স্প্রিং এর প্রথমে যা দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের থেকে ছোট হয়ে যাবে। আর যদি এই স্প্রিংকে দুই পাশের থেকে টেনে ধরি, তাহলে কি হবে? প্রথমে যা দৈর্ঘ্য ছিল তার থেকে এই স্প্রিং এর দৈর্ঘ্য বেড়ে যাবে। এইবার কথা হচ্ছে, কেন এই স্প্রিং এর আকৃতির পরিবর্তন হলো? কেন আকৃতির পরিবর্তন হলো সেটা একটুখানি পরে বলছি। আচ্ছা, মনে কর এইখানটাতে যে বলটা রয়েছে, এই বলটাতে কি করলি তুই? গিয়ে পা দিয়ে লাথি মারলি, সঙ্গে সঙ্গে এই বলটা এই মাটি ছেড়ে উপরের দিকে উঠে গেল। এই বল প্রথমে কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। পা দিয়ে এই বলে লাথি মারার সঙ্গে সঙ্গে বল কেন এই ওপরের দিকে উঠে গেল? কেন উঠলো? স্থির একটা বস্তু যার কোনো বেগ নেই, যখনই আমি পা দিয়ে আঘাত করলাম সঙ্গে সঙ্গে বলটা উপরে উঠে গেল, অর্থাৎ ওর গতির পরিবর্তন হয়ে গেল। মানে ও প্রথমে স্থির ছিল, তারপরে কি হয়ে গেল, যে লাথি মারার সঙ্গে সঙ্গে ও একটা কি হলো, বেগ প্রাপ্ত হলো। একটা বেগ প্রাপ্ত হলো, তাই তো? তার জন্যই তো স্থান ত্যাগ করতে পেরেছে। আচ্ছা, তারপরে মনে কর এইখানটাতে কি 3 নম্বর এক্সাম্পলে একটা গাড়ি চলছে সামনের দিকে। এই গাড়ির সামনে কে চলে আসলো? হাল্ক চলে আসলো। হাল্ক এসে গাড়িকে কি করলো? থামিয়ে দিল। হাল্ক এসে ওই গাড়িকে থামিয়ে দিল। গাড়ি এই দিক দিয়ে এই দিক দিয়ে আসছিল, আর হাল্ক এইখান থেকে গাড়ি যেদিকে আসে তার উল্টো দিকে ফোর্স ক্রিয়েট করলো, উল্টো দিকে একটা ধাক্কা দিল, তার ফলে গাড়ি থেমে গেল। অথবা কি করলো, গাড়ি যে দিক দিয়ে চলছে, মনে কর গাড়ি এই দিক দিয়ে চলছে, হাল্ক গিয়ে এরকম করে একটা ঠেলা মেরে দিল, তাহলে গাড়ি আরো দ্রুত, অর্থাৎ ওর যা বেগ ছিল তার থেকে বেশি বেগে সামনের দিকে চলে গেল। এই 3টে ঘটনাতে আমি একটা কথা বারবার বলছি, কেন এই বস্তুর, এই 1 নম্বর বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলো? এই যে লেংথ ছিল সেই লেংথের পরিবর্তন ঘটলো কেনই বা? এই বলটা, স্থির বলটা যার কোনো প্রথমে বেগ নেই, লাথি মারার সঙ্গে সঙ্গে বেগ প্রাপ্ত হলো। কেনই বা এই গাড়ি যে দিক দিয়ে এসছিল তার উল্টো দিকে ধাক্কা মারার ফলে গাড়ি থেমে গেল বা গাড়ির দিক পরিবর্তন হয়ে গেল। অথবা এই গাড়ি যে দিক দিয়ে যাচ্ছে সেদিকেই ঠেলা দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি আরো জোরে চলে গেল, ওর যা বেগ ছিল তার থেকেও জোরে চলে গেল। কেন এই ঘটনা ঘটলো? কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই এই বস্তুগুলোর ওপরে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কেন প্রত্যেকটা ক্ষেত্রেই এই বস্তুগুলোর উপরে কি করা হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখান থেকে এই এক্সাম্পলগুলোর থেকে আমি বলতে পারি, বল হলো এমন একটা ভৌত রাশি যে কি করতে পারে, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন ঘটাতে পারে বা কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে পারে। এখানে যেরকমের স্থির ছিল, তারপরে কি হলো, তারপরে বেগ প্রাপ্ত হয়ে গেল। এইখানে যেরকমের কি হয়েছিল, এক বেগ নিয়ে আসছিল, ওর দিকের পরিবর্তন ঘটিয়ে দিল।
অথবা যে বেগ নিয়ে আসছিল তার থেকে জোরে, তার থেকে বেশি বেগ নিয়ে সামনের দিকে আগিয়ে দিল। তাহলে এই যে ভৌত রাশিটা এই কাজগুলো করে দিল, সেই ভৌত রাশিকে কি বলা হয়? সেই ভৌত রাশিকে বল বলা হয়। তাহলে বলের বৈশিষ্ট্য আমরা কি কি জানলাম? বল হলো এমন একটা ভৌত রাশি যা কি করে, কোনো বস্তুর কি করে, বস্তুর আকৃতির পরিবর্তন ঘটায়, আকৃতির পরিবর্তন ঘটায়। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, তারপরে কি করে? বস্তুর বেগের পরিবর্তন ঘটায়, বেগের পরিবর্তন ঘটায়, হয় বেগ বাড়িয়ে দেয় বা বেগ কমিয়ে দেয়। আর কি করে দিতে পারে? বস্তুর দিকের পরিবর্তন ঘটাতে পারে, বস্তুর দিকের পরিবর্তন ঘটায়। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। তাহলে এখান থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি। এইবার বিজ্ঞানী নিউটন প্রথমে এই বেগ নিয়ে কি করেছিলেন? চিন্তা ভাবনা করেছিলেন। চিন্তা ভাবনা করে একটা সূত্র দিয়েছিলেন, চিন্তা ভাবনা করে একটা পর্যবেক্ষণ করেছিলেন। একটা পর্যবেক্ষণে কি বলেছিলেন যে আমাদের মহাবিশ্বে যেসব বস্তু রয়েছে সেই সব বস্তুর কি হবে না, সেই সব বস্তুর যতক্ষণ না পর্যন্ত বাইরের থেকে বল প্রয়োগ না করবা, সেই বস্তু যদি স্থির থাকে সারা জীবন স্থিরই থাকবে, এবং যদি বাইরের থেকে বল প্রয়োগ না করো তাহলে ও যে বেগে চলছিল সেই বেগ নিয়েই, অর্থাৎ সমবেগে সারা জীবন ধরেই চলতে থাকবে। ঠিক আছে? যেমন এই যে ফুটবল, এই ফুটবলের ওপরে আমি যতক্ষণ না পর্যন্ত লাথি মারিনি ততক্ষণ না পর্যন্ত এই ফুটবল তো স্থিরই ছিল, ততক্ষণ না পর্যন্ত কি ছিল? এই ফুটবল স্থিরই ছিল। যেই না লাথি মারলাম মানে কি, এই ফুটবলের ওপরে কি করলাম? একটা বল প্রয়োগ করলাম, যার কারণে এই ফুটবলটা এই মাটি ছেড়ে উপরের দিকে বা মাটি বরাবর এগিয়ে গেল। তাহলে এই কথাটাই নিউটন বলেছেন যে বাইরের থেকে যদি তুমি বল প্রয়োগ না করো, এখানে যেমন বাইরের থেকে বল প্রয়োগ করেছিলাম তার জন্য ও তো এগিয়ে গেছিল, বাইরের থেকে যদি বল না প্রয়োগ করো তাহলে ও কি হবে? সারা জীবন স্থির থাকবে। তাহলে এই বলটা যদি আমি লাথি না পারতাম সারা জীবন কি থাকতো? এখানে স্থির দাঁড়িয়ে থাকতো, তাই তো? বাইরের থেকে যে কোনো বল, যদি বাইরের থেকে হাওয়া এসে এই বলে ধাক্কা না মারতো তাহলে কি বল যেতে পারতো না। ঠিক আছে? তাহলে বাইরের যে কোনো বলই যদি প্রযুক্ত না হয় সে সারা জীবন স্থির থাকবে। এইবার উনি আর একটা কথা বলেছেন যে কোনো চলমান বস্তু সারা জীবন ধরেই চলতে থাকবে। তাহলে এই বলকে লাথি মারার সঙ্গে সঙ্গে কি আমরা বাস্তব জগতে দেখতে পাই সারা জীবন ধরেই চলতে থাকছে? তা কিন্তু আমরা দেখতে পাই না। সারা জীবন ধরে কিন্তু কোনো বল চলতে থাকে না। তার মানে কি নিউটন ভুল কথা বলেছেন? নিউটন ভুল কথা বলেননি, নিউটন ঠিকই বলেছেন, কিন্তু বাস্তব জগতে কি হয়, যখন এই বলকে আমরা লাথি মারি তখন একটা সময় পরে থেমে যায়। কারণ কি হয়? কারণ বল যেদিকে দৌড় মারে তার উল্টো দিকে কি হয়? আরেকটা বল ক্রিয়া করে। ঠিক আছে? ঘর্ষণ বল সম্পর্কে আমি তোদের পরবর্তীতে এই চ্যাপ্টারের পরবর্তী অংশে পড়িয়ে দেবো। ঠিক আছে? যার কারণে কি হয়ে যায়? বল থেমে যায়। ক্লিয়ার আছে? তাহলে নিউটনের প্রথম সূত্রে নিউটন কি বলেছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা বল সম্পর্কে মোটামুটি জেনে গেছি। এইবার কথা হচ্ছে যে আমরা বলের মান বের করব কি করে? আমরা বলের মান কি করে বের করব? এবার বলের মান বের করার জন্য নিউটন আবার পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেন। কোন বস্তুর উপর পরীক্ষা নিরীক্ষা করেন? নিউটন কিন্তু সবসময় চলমান বস্তুর উপরে প্রথমে পরীক্ষা করছিলেন। তাহলে উনি চলমান বস্তুর উপর পরীক্ষা করতে গিয়ে দেখতে পেলেন, মনে কর এইখানটাতে আমি একটা কি আঁকলাম? ব্লক আঁকলাম। কিসের ব্লক? কাঠের একটা ব্লক আঁকলাম। ঠিক আছে? মনে কর নিউটন এরকমের একটা ব্লক নিয়ে কাজ করছিলেন। এইবার কি করলেন নিউটন? এই ব্লকের উপরে বল প্রযুক্ত করলেন। এই ব্লকের উপরে কি করলেন? এই পাশের থেকে যদি বল প্রযুক্ত করতে থাকেন তাহলে এই বক্সটা তো সামনের দিকে আগাতে থাকবে। যখনই এই পাশের থেকে কি করা হবে? বক্সের উপর বল প্রয়োগ করা হবে, বক্স কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে। তো বক্স কি হবে? সামনের দিকে
এগিয়ে যাবে। এবং নিউটন আরও একটা জিনিস খেয়াল করলেন, যত তুমি ফোর্স বাড়াবা এই বক্সের উপরে, যত বেশি জোরে বল প্রয়োগ করবা বক্সের, তত বেশি জোরেই কি হবে, সামনের দিকে তত বেশি জোরেই এগিয়ে যাবে। তার মানে কি, বলের এই যে আমরা বাইরের থেকে যে বলটা প্রযুক্ত করলাম, সেই প্রযুক্ত বল কার সমানুপাতিক হচ্ছে, কোনো বস্তুর যে বেগের পরিবর্তন হচ্ছে সেই বেগের পরিবর্তনের সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ বেগের পরিবর্তন বেশি হলে কি হবে, বলও বেশি হবে। অর্থাৎ অথবা বল যদি বেশি দাও তাহলে বেগের পরিবর্তনও বেশি হবে। তোরা দেখেছিস, তোরা টেবিলের উপরে একটা বস্তু রাখবি, প্রথমে আস্তে আস্তে করে সরাবি, তারপরে আরো জোরে সরিয়ে দিবি, তাহলে দেখতে পাবি যে আরো 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 কি হবে, আরো তাড়াতাড়ি চলে যাবে। তাহলে তাড়াতাড়ি চলে যাওয়ার অর্থ কি, বেশি বেগ পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে নিউটন এই কথাই বলেছেন। নিউটন কি বলেছিলেন, যে বলেছেন যে যদি তুমি কি করো, কোনো বস্তুর ওপরে বল প্রযুক্ত করো বাইরের থেকে, তাহলে সেই বলের মান কি হবে, বলটা কি করবে, বস্তুর গতিবেগ, বস্তুর মধ্যে গতির সঞ্চার ঘটাবে, আর এই সঞ্চারের ফলে কি হবে, বস্তুর গতিবেগের পরিবর্তন হবে। আর এই বস্তুর গতিবেগের পরিবর্তনের হার, অর্থাৎ একক সময়ে এই গতিবেগের পরিবর্তনটা একটা নির্দিষ্ট সময় পর, একটা নির্দিষ্ট সময় ধরে হতে থাকবে, নাকি সময় থাকবে না, সময় তো থাকবেই। এখান থেকে যদি ঠেলা দিই তাহলে হয় 5 সেকেন্ড ধরে ঠেলা দেবো, নাই 10 সেকেন্ড, একটা সময় ধরে ঠেলা দেবো। তো তাহলে উনি কি বলেছিলেন, একক সময়ে বেগের যতটা পরিবর্তন হবে তার সমানুপাতিক হবে। তাহলে কি হবে, একক সময়ে বেগের পরিবর্তন মানে কি, বেগের হার। তাহলে এই বলটা কার সমানুপাতিক, বেগের হারের, বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, বেগের পরিবর্তনের হার। ঠিক আছে। আচ্ছা, বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন মানে কি, তাহলে এই বল এফটা কি হবে, বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন হলো কি হবে, এই বক্সকে যখন ঠেলা মারলাম, প্রথমে ঠেলা মারার আগে বক্সের যে বেগ ছিল, তারপরে ঠেলা মারার পরে গিয়েও তো বক্সের আরেকটা বেগ প্রাপ্ত হলো, বক্সটা আরেকটা বেগ প্রাপ্ত হলো। প্রথমে যে বেগ ছিল, তাহলে সেই বেগকে বলা হয় আদি বেগ। ঠেলা মারার মুহূর্তে যে বেগ ছিল সেই সময়কে, সেই বেগকে বলা হয় আদি বেগ। তারপরে ঠেলা মারার পরে গিয়ে আরেকটা নতুন বেগ প্রাপ্ত হলো, সেটাকে বলা হয় শেষ বেগ, শেষ বেগ। তাহলে এই শেষ বেগের থেকে যদি আমি আদি বেগ বাদ দিই, তাহলে কি হয়ে যাবে, বেগের পরিবর্তন হবে। তাহলে এই আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত কতটুকু সময় লেগেছে, যতটুকু সময় লেগেছে সেই সময়কে দিয়ে যদি ভাগ দিই এই পরিবর্তনকে, তাহলে কি হবে, বেগের পরিবর্তনের হার পাবো। দেখ, বেগের পরিবর্তন কি হবে, তাহলে এইখানে যে শেষ বেগ হয়েছে, সেই শেষ বেগ, শেষ বেগের থেকে কাকে বাদ দিতে হবে, আদি বেগকে বাদ দিতে হবে, আদি বেগ। তারপরে কি করতে হবে, এই আদি বেগের থেকে শেষ বেগ পর্যন্ত একটা সময় লেগেছে, একটা কি লেগেছে, সময় লেগেছে। তাহলে সেই সময় দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তবেই কি দেবে, বেগের পরিবর্তনের হার পেয়ে যাব। আমরা এই আদি বেগকে কি দিয়ে প্রকাশ করি, ইউ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি, ইউ দিয়ে। আর শেষ বেগকে কি দিয়ে প্রকাশ করি, ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এই সূত্রকে আমরা এইভাবে লিখতে পারি, এফ সমানুপাতিক শেষ বেগকে কি হবে, ভি, আদি বেগ কি হবে, ইউ হবে, আর সময়কে কি দিয়ে প্রকাশ করা হয়, টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তাহলে কি হবে, এফ সমানুপাতিক ভি মাইনাস ইউ বাই টি। এই যে টার্মটা দেখতে পাচ্ছিস, বেগের পরিবর্তনের হার, এই বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তোরা পড়েছিস না ক্লাস 7-এ ত্বরণ? তাহলে এই বেগের পরিবর্তনের একটা নতুন নাম হয়, যেটাকে ত্বরণ, ইংরেজিতে বলা হয় অ্যাক্সেলারেশন। ইংরেজিতে কি বলা হয়, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি দিয়ে, ACCLERATION, তাই তো? তাহলে তাহলে এর পরিবর্তে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না হয়তো, এখানটাতে আবার লিখছি। তাহলে দেখ, আমি কি করতে পারি, এফ সমানুপাতিক, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, একে কি লিখতে পারি, একে ত্বরণ লিখতে পারি, ত্বরণ লিখতে পারি। ত্বরণকে ইংরেজিতে অ্যাক্সেলারেশন বলা হয়, তার জন্য ত্বরণকে এ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এফ সমানুপাতিক এ হবে, হবে তো?
এই সমানুপাতিক চিহ্নকে মনে কর তুলে দিলাম, তুলে সমান সমান দিলাম। যখন সমানুপাতিক চিহ্ন তুলে সমান সমান দেওয়া হয় তখন একটা ধ্রুবক সংখ্যা আসে। তাহলে সেই ধ্রুবককে এইখানটাতে, সেই ধ্রুবক সংখ্যাটা কি এইখানটাতে হলো ভর, সেই ধ্রুবকটা কি ভর। তাহলে ভর গুণ এ বা ত্বরণ। আর ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি হবে? এফ সমান সমান এম এ। এই যে সমীকরণ পাওয়া গেল, এই সমীকরণ দিয়েই আমরা কি করতে পারি? কোনো চলমান বস্তুর ওপরে কতটুকু বল প্রযুক্ত হয়েছে বাইরের থেকে তার মান বের করতে পারি। কি? এফ সমান এম ইন্টু এ। এমটা কি? এম হলো ভর, আর এটা কি? এ হলো ত্বরণ। তাহলে কি? এফ সমান এম এ। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি? কোনো বস্তুর উপরে কতটুকু বল প্রযুক্ত হয়েছে তার মান বের করতে পারি। ঠিক আছে, আমি একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে তোদের বুঝতে আরো সুবিধা হবে, তাই তো? আমি এই পাশের থেকে একটুখানি মুছে দিচ্ছি, এখান থেকে একটুখানি মুছে দিচ্ছি, দিয়ে মনে কর এগুলো সব তোরা স্ক্রিনশট দিয়ে নিবি, ভিডিওকে পজ করে। আমি এখানটাতে মুছে দিচ্ছি, এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে আমাদের শুধু এফ সমান এম এ। এইবার দেখ, আমি একটা অঙ্কে আমি বললাম, কি বললাম? মনে করো একটি বস্তু, মনে কর একটি বস্তু কি হচ্ছে? একটি বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করলে, আচ্ছা এই বলের কি আছে? একটা একক আছে। বলের একককে কি দিয়ে প্রকাশ করা হয়? নিউটন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মনে করো একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার পর তার মধ্যে, আচ্ছা মনে করো একটি 5 কেজি ভরের 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার পর তার মধ্যে গতির সঞ্চার হয়, তার মধ্যে বেগের পরিবর্তন হয় বা গতির সঞ্চার হয়। তাহলে বস্তুটির ত্বরণের মান নির্ণয় করো। তাহলে নিজেরাই করতে পারবি, খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ। তাহলে প্রথমে আমাদের এই অঙ্ক করার অ্যাপ্রোচ কি? প্রথমে কি কি দেওয়া আছে আমরা সেটা বের করব। কি দেওয়া আছে? 5 কেজি ভর। তাহলে দেওয়া আছে, লিখব দেওয়া আছে কি? 5 কেজি ভর কত? ভর এম সমান সমান 5 কেজি। আচ্ছা, 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন। তারপরে কি? নিউটন মানে কি? বল এফ সমান সমান কত? 5 নিউটন। আর কি? তার মধ্যে গতির সঞ্চার হয়। তাহলে বস্তুটির ত্বরণের মান কত? ত্বরণ কি? ত্বরণ হলো এ এর মান বের করতে হবে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এফ আছে, এম আছে আর এ আছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান এম ইন্টু এ। তাহলে এফ এর মান কত দেওয়া রয়েছে? 5 নিউটন। তারপরে এম এর মান কত দেওয়া আছে? 5। আর তাহলে কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। তাহলে কি হলো? 5, এই 5 এই পাশে চলে আসবে, 5/5 সমান এ, 5 5 কেটে গেল, তাহলে থাকলো কত? 1। তাহলে এর মান কত হলো? ত্বরণের মান কত হলো? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হলো ত্বরণের মান। তাহলে এই যে বস্তু, এই বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের কি হবে? সৃষ্টি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছিস। খুব সহজ একটা অঙ্ক, পরীক্ষায় কিন্তু এরকমের অঙ্ক আসবে। ক্লিয়ার হয়েছে?
এটুকু সবার ক্লিয়ার? আমি একটা অঙ্কই বুঝিয়ে দিলাম। এইবার তোরা কি করতে পারিস, তোদের সহায়িকাতে যদি কোনো অঙ্ক থাকে এরকমের ধরনের, সেই অঙ্কগুলো করতে পারিস। ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আমি আর অঙ্ক দেখাচ্ছি না, এরকমের সহজ অঙ্কই আসবে তোদের পরীক্ষায়। আচ্ছা, এইবার আমাকে বল, নিউটন কি করলো? নিউটন কোনো চলমান বস্তুর ওপর প্রযুক্ত বলের মান বের করতে সক্ষম হলো। তাহলে যেসব বস্তু চলমান নয় কিন্তু তার ওপরে কি হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে, তাহলে তার মান কি করে বের করবে? তাই তো? যেমন কেমন, তাহলে এরকম একটা এক্সাম্পল ধরা যাক। কোন এক্সাম্পলে কোনো বস্তু চলমান না নয় অথচ তার উপরে বল প্রযুক্ত হচ্ছে? কোন বস্তুর উপরে? মনে কর আমি কি করলাম, আমি এইখানটাতে একটা পাথর নিলাম, ভারী একটা পাথর। এই পাথরকে একটা দড়ি দিয়ে এরকম করে বেঁধে ঝুলিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? একটা পাথর নিলাম, সেই পাথরকে দড়ি দিয়ে বেঁধে বা সুতো দিয়ে বেঁধে এরকম করে ঝুলিয়ে ধরলাম। তাহলে এই পাথরকে নিচের দিকে কে টানবে? অভিকর্ষ টানবে ওর নিচের দিকে, তাই তো? পাথরকে যদি আমি কি করি, এরকম করে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিই, তাহলে এই পাথরকে কে টানবে? তাহলে অভিকর্ষ নিচের দিকে টানবে। তাহলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কি হওয়া উচিত? এই বলটার তো গতিশীল হওয়া উচিত, বলটার মধ্যে বেগের পরিবর্তন হওয়া উচিত। কারণ কি বলেছেন নিউটন বলেছেন যে কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে তার মধ্যে বেগের পরিবর্তন হবে। তাহলে এর কি বেগের পরিবর্তন হচ্ছে না তো? এর উপরে কি হচ্ছে, অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করছে। কি করছে? অভিকর্ষজ বল কি হচ্ছে, নিচের দিকে ক্রিয়া করছে, অথচ এর বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে কি করে হলো? তাহলে কি নিউটন ভুল বললো? নিউটন কিন্তু তারপরে উনি আবার পরীক্ষা করা শুরু করলেন এবং মনে মনে ভাবলেন, কেন এই বস্তুটার ওপরে বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও এর মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে না? কেন হচ্ছে না? বা এর মধ্যে বেগের সঞ্চার ঘটছে না, কেন ঘটছে না? কারণ এই অভিকর্ষজ বল যেই দিকে ক্রিয়া করছে এর ঠিক উল্টো দিকেও আরেকটা বল ক্রিয়া করছে। কোন বল ক্রিয়া করছে? এই যে সুতো ধরে রেখেছিলি, সেই সুতোর ওপরে একটা টান বল ক্রিয়া করছে, এবং এই টান বলের মান এই অভিকর্ষজ বলের যা মান হবে একদম সেম হবে, কিন্তু উল্টো দিকে কাজ করছে। যার কারণে এই অভিকর্ষজ বল আর এই টান বল কি হয়ে গেছে, পরস্পরের উল্টো দিকে ক্রিয়া করায় দুইজন এবং সেম হয়, দুইজন কি হয়ে গেছে, বিয়োগ হয়ে ক্যান্সেল আউট হয়ে গেছে। এরকম করে ভাবতে পারিস, তোরা মনে কর দুই বন্ধু কি করেছিস, দড়ি টানাটানি বা রশি টানাটানি খেলা খেলছিস। তোর এক বন্ধু এবং তোরা দুইজনই কি সমান শক্তিশালী, সমান বল দিয়ে টানছিস। তাহলে কি ওই দড়িটা বা সুতোটা কি কোথার থেকে কোথাও সরবে? ওর মধ্যে বেগের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন, একই জায়গায় থাকবে। তাহলে কি তোরা দুইজন ওর মধ্যে কি বল প্রয়োগ করছিস না? অবশ্যই করছিস। তা সত্ত্বেও ও কি হচ্ছে না, যাচ্ছে না, কারণ দুইজনের সমান বলে টান দেওয়ার ফলে দুটো বল দুটো বিপরীত দিকে ক্রিয়া করায় পরস্পরের সঙ্গে কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পরস্পরের সঙ্গে মিলে জিরো হয়ে যাচ্ছে, নেট বল শূন্য হয়ে যাচ্ছে। এবং নেট বল যদি শূন্য হয় তাহলেও কিন্তু কি হবে না, বেগের সঞ্চার ঘটবে না। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যদি কি হয়, যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত মোট বল শূন্য হয়, তবে কি হয় না, শূন্য হলে কি হয় না, শূন্য হয় তবে বেগের পরিবর্তন, তবে কি হবে না, বেগের পরিবর্তন ঘটবে না, তাই তো? তাহলে হয় তবে কি হবে, স্থির থাকবে। স্থির বস্তু স্থির থাকবে,
তবে কি বেগের পরিবর্তন হবে না। ঠিক আছে, কি হবে না? বেগের পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন হবে না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, দেখ আমি তোদের একদম বাস্তব এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে কি রয়েছে? লাইট রয়েছে, দেখতে পাচ্ছিস লাইট রয়েছে। এটা মনে কর এটার তো একটা ওজন রয়েছে। তাহলে এই লাইটকে কে টানছে? লাইটকে অভিকর্ষ নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অভিকর্ষ বল তো ক্রিয়া করছে, ক্রিয়া করা সত্ত্বেও এই লাইটটা কি হচ্ছে না? নিচের দিকে নেমে যাচ্ছে না বা গতিশীল হচ্ছে না। কারণ কি? এই লাইটকে যে বল দিয়ে অভিকর্ষ টানছে, ঠিক সেম বলই এই সুতোর উল্টো দিকে ক্রিয়া করছে, এবং দুটো বল কি হয়ে গেছে? বিপরীতমুখী হওয়ার কারণে এদের মধ্যে কি থাকছে না? এদের মধ্যে বেগের নেট প্রযুক্ত বল বা মোট প্রযুক্ত বল শূন্য হয়ে যাচ্ছে। তার জন্য এর বেগের পরিবর্তন ঘটছে না। ক্লিয়ার হয়েছে এইটুকু? যেই মুহূর্তে আমি এখান থেকে কাঁচি দিয়ে কেটে দেব, তখনই কি হয়ে যাবে? এই যে টান বল, এই টান বলটা শূন্য হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু এই লাইটটা নিচেই পড়ে যাবে। অর্থাৎ এটার মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, অর্থাৎ বেগের পরিবর্তন হওয়া শুরু হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখানটাতে? তাহলে এই অবজারভেশনের থেকে বা এই পর্যবেক্ষণের থেকে নিউটন কিন্তু আরেকটা সূত্র দিয়ে দিলেন। নিউটন কি বললেন? বললেন যে প্রত্যেকটা বস্তুর ওপরে যদি কোনো বল ক্রিয়া করে, তাহলে তার উল্টো দিকেও সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বর্তমান। এই কথাটা উনি বললেন। ঠিক আছে, এই কথাটা উনি বললেন। তাহলে এই যে বলটা, এই যে এখানটাতে যে পাথরটা ঝোলানো রয়েছে, এই পাথরটার ওপরে কি রয়েছে? অভিকর্ষ বল কাজ করছে। তাহলে এই অভিকর্ষ বলের মান যা, এটারও তাই মান হবে। এটা যদি 5 নিউটন হয়, এই অভিকর্ষ বলের মান যদি 5 নিউটন হয়, তাহলে ওপরের দিকেও কি হবে? 5 নিউটন হবে। ওপরের দিকে যে টান বলটা কাজ করছে, সেই টান বলের মানও কি হবে? 5 নিউটন হবে, তাই তো? কিন্তু উল্টো দিকে কাজ করছে। এইবার কথা হচ্ছে যে এই অভিকর্ষ বলের মান কি করে বের করব? কি করে বের করব? নিউটন তো দ্বিতীয় সূত্রে কি বলেছেন? দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা কোনো গতিশীল বস্তুর বল নির্ণয় করতে পারি। এই দ্বিতীয় সূত্রে দেখেছিস যে কোনো গতিশীল বস্তুর বল নির্ণয় করতে পারি। তাহলে যেই বস্তুগুলো গতিশীল নয়, স্থির বস্তু, তাহলে তার মান কি করে নির্ণয় করব? যেই বস্তু স্থির, তার মান তাকে কি করে নির্ণয় করব? আচ্ছা, তার জন্যে এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় স্প্রিং তোলা যন্ত্র। কি বলা হয়? স্প্রিং তোলা যন্ত্র। কেমন স্প্রিং তোলা যন্ত্র? দেখ, মনে কর একটা কি স্প্রিং তোলা যন্ত্রের নামেই বুঝতে পারছিস ওর মধ্যে কি আছে? স্প্রিং থাকবে। এরকম একটা স্প্রিং থাকে, আর স্প্রিংয়ে এখানে হুক লাগানো থাকে, আর এই স্প্রিং এর পাশে কি থাকে? একটা স্কেল থাকে, স্কেলে দাগ কাটা থাকে। হুক যেইখানটাতে থাকে সেইখানটাতে কত দেওয়া হয়? সেখানটাকে 0 দেওয়া হয়। তারপরে কি হয়? তারপরে মনে কর 5, তারপরে মনে কর 10, এরকমের করে দাগ কাটা থাকে স্কেলের মধ্যে। তারপরে মনে কর 15, এরকমের করে কি দেওয়া থাকে, এবং সবার লাস্টে মনে কর 20। এবং এর মধ্যে কি আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এরকম করে দাগ কাটা থাকে। এইবার যখনই কি হয়? যখনই আমরা এইখানটাতে একটা বস্তু ঝুলিয়ে দিই, তখন কি হবে? এই বস্তুর ওপরে, এই হুকের মধ্যে যখন বস্তু ঝুলিয়ে দিই, তখন এই বস্তুর ওপরে কি হয়? অভিকর্ষ বল ক্রিয়া করে নিচের দিকে। তার জন্যে এই বস্তু কি করে? নিচের দিকে নেমে আসে, তাই তো? এই বস্তু কি হয়ে যাবে? এর উপরে অভিকর্ষ বল ক্রিয়া করার কারণে এই বস্তু কি হবে? নিচের দিকে নেমে আসবে। আর নিচের দিকে নেমে আসলেই যে স্প্রিং এর প্রথমে যা দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্য কি হয়ে যাবে? বেড়ে প্রসারিত হয়ে যাবে। মনে কর এই বস্তুটা ঝোলানোর সঙ্গে সঙ্গে এটা নেমে এই 5 নম্বর পয়েন্টে এসে যদি নামে, তাহলে আমরা বলতে পারি এই বস্তুর ওপরে অভিকর্ষ কতটুকু বল ক্রিয়া করছে? এই 5 এর দ্বারা আমরা বলতে পারি
5 নিউটন বল ক্রিয়া করছে। ঠিক আছে, তবে মনে কর এইখানটাতে আরেকটা বস্তু লাগালাম, এই হুকের মধ্যে মনে কর আরেকটা বস্তু লাগালাম, তাহলে কি হবে, তাহলে সেটা মনে কর নামতে নামতে এই 10-এর কাছে এসে থামলো, এই 10-এর কাছে এসে থামলো, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে সেই বস্তুর উপরে কত নিউটন বল ক্রিয়া করছে, সেই বস্তুর উপরে 10 নিউটন বল ক্রিয়া করছে, অভিকর্ষ বল 10 নিউটন বল ক্রিয়া করছে। ঠিক আছে, এবার আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে কি করে নির্ণয় করতে পারি কোনো বস্তুর ওপরে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, অভিকর্ষ কত বলে কোনো বস্তুকে নিচের দিকে টানছে। ঠিক আছে, অভিকর্ষ কত বলে নিচের দিকে টানছে কোনো বস্তুকে। এই যে বস্তুটা ঝুলিয়ে দিয়েছিলাম, ঝুলিয়ে দেওয়ার ফলে এই স্প্রিং তো কি হয়ে যাচ্ছিল, এই স্প্রিং তো নিচের দিকে নেমে যাচ্ছিল, নিচের দিকে নেমে যাওয়ার ফলে যেই বিন্দুতে গিয়ে এই কি বলে এই বস্তুটা থেমে যাচ্ছিল, আমি সেটাকে কি বলছিলাম, তত নিউটন বল প্রযুক্ত হচ্ছে। অথবা এই বস্তুটা যেখানটাতে নেমে যদি 10-এ নেমে আসে তাহলে আমরা বলতাম 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তাই তো, ওই বস্তুর ওপরে অভিকর্ষ দ্বারা। এইবার যদি আমাদের কাছে এই যন্ত্র অ্যাভেলেবেল না থাকে, মনে কর আমাদের কারোর কাছে এই যন্ত্র অ্যাভেলেবেল নেই, তাহলে কি করে নির্ণয় করব কোনো বস্তুর উপরে, আমার হাতের উপরে একটা ভারী পাথর রয়েছে, ভারী পাথর কেন, যে কোনো কিছু রয়েছে যার ভর রয়েছে, আমার কাছে একটা কি রয়েছে, লাইট রয়েছে, এর কি আছে, একটা নিশ্চয়ই ভর রয়েছে, 100 গ্রাম হোক বা 200 গ্রাম হোক বা 50 গ্রাম হোক, যাই হোক ভর তো আছে। তাহলে এর ওপরে কে ক্রিয়া করছে, এর ওপরে নিচের দিকে অভিকর্ষ বল একে টানছে, তাই তো, অভিকর্ষ বল ক্রিয়া করছে, তো এর ওপরে। এইবার মনে কর এই বস্তুর ওজন কত, এই বস্তুর ওজন মনে কর 1 কেজি। ঠিক আছে, এই বস্তুর ওজন কত, m = 1 কেজি। ক্লিয়ার হয়েছে। এইবার যখনই আমি এই বস্তুর এই কি বলে এই সুতোটা যখনই কেটে দেব, তখনই এই বস্তু সেই মুহূর্তেই কি হয়ে যাবে, বেগপ্রাপ্ত হয়ে যাবে। আর বেগপ্রাপ্ত হলে এর মধ্যে কি হবে, বেগের পরিবর্তন হওয়া শুরু হবে, তাহলে এর মধ্যে কি হবে, ত্বরণের সৃষ্টি হবে। যখনই কেটে দেবো সঙ্গে সঙ্গে এর মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, তাই তো, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হতে থাকবে, তো প্রথমে 0 ছিল, তারপরে একটুখানি বাড়বে, তারপরে যেটা হলো তারপরে বাড়বে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে কি হবে, ত্বরণের সৃষ্টি হবে। তাহলে এই ত্বরণটা কিসের জন্য হচ্ছে, এই ত্বরণটা হচ্ছে এই অভিকর্ষ বল নিচের দিকে টানছে তার জন্যই তো হচ্ছে, এই ত্বরণটা তো তার জন্যই হচ্ছে। তাহলে এই ত্বরণের মান পরীক্ষা করে দেখা গেছে, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, যেহেতু অভিকর্ষকে কি যেহেতু গ্রাভিটিকে টানছে, তার জন্য এই 9.8 মিটার/সেকেন্ডকে বা এই ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে প্রকাশ করি। তাহলে অভিকর্ষ কত বল দিয়ে টানছে, তাহলে আমাদের কিসের মান বের করতে হবে, এফ এর মান কত, তাই বের করতে হবে, এফ সমান কত। আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি জানি, এফ সমান এম ইন্টু এ, আর এইখানটাতে যেহেতু এ সমান জি বলে দিয়েছি, তাহলে কি হবে, নতুন একটা সূত্র পেয়ে গেলাম, এফ সমান এম ইন্টু জি। তাহলে এম এর মান কত, এম এর মান 1 কেজি, আর জি এর মান কত, জি এর মান হলো 9.8। তাহলে কি হবে, এই বস্তুর ওপরে, এটা যেহেতু 1 কেজি বস্তু, তাহলে কত হবে, 9.8 নিউটন বল প্রযুক্ত হবে। এইবার যদি এই বস্তুটা 3 কেজি হতো, যদি 3 কেজি হতো তখন কি হতো, কত নিউটন বল প্রযুক্ত হতো। মনে কর এরকমের প্রশ্ন পরীক্ষায় এসছে যে, মনে করো, আচ্ছা এরকম করে ভাব, মনে কর আমার ওজন মনে কর 60 কেজি। ঠিক আছে, আমার ওজন 60 কেজি, তাহলে আমাকে কে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে তো টানছে, আমার উপরে তো গ্রাভিটি বা অভিকর্ষ বল ক্রিয়া করছে, তাই তো, নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অভিকর্ষ আমাকে, তাই যার কারণে তো আমরা উপরের থেকে লাফ দিলে নিচেই নেমে আসি, আমাকে নিচের দিকে কি করছে, টেনে ধরে রাখার চেষ্টা করছে, তাই তো। তাহলে কত বলে আমাকে টেনে ধরছে,
তাহলে প্রথমে আমার আমার ওজন কত, তাহলে আমার ওজন কত বললাম, ওজন হলো m = 60 কেজি, আমার ওজন হলো 60 কেজি। এরপরে কি আছে, এরপরে আমরা জানি কি, আমরা জানি অভিকর্ষজ ত্বরণ g কত হবে, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমার উপর কতটুকু বল প্রয়োগ হবে, তাহলে আমরা বল F কি জানি, m × g, m এর মান কত 60 আর g এর মান কত হবে 9.8, তাহলে পয়েন্ট উঠে গেল, এখান থেকে 6 হলো, তাহলে কত হলো 6 × 8 = 48 8, তাহলে আমার 4 6 নং 54 4, তাহলে 588 নিউটন। বুঝতে পেরেছিস আমার কথা? আমাদের পৃথিবীতে যত বস্তু রয়েছে সব বস্তুর ওপরেই কি হচ্ছে, অভিকর্ষজ বল ক্রিয়া করছে। কোন দিকে? অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করছে, যার জন্য কোনো বস্তুকে ওপরের দিকে তুলে দিলে কিছুক্ষণ পরেই কি হয়ে যায়, নিচের দিকে নেমে আসে, তাই তো, এবং ত্বরণের সৃষ্টি হয়। সেই অভিকর্ষজ ত্বরণের মান কত, 9.8। তাহলে তোদের একটা প্রশ্ন বাড়ির জন্য থাকবে, মনে কর 3 কেজি ভরের একটি বস্তুর ওপরে কতটুকু অভিকর্ষজ বল ক্রিয়া করে, কি করে বের করে নিয়ে আসবি, বের করে আমাকে কমেন্টে জানাবি, ঠিক আছে? প্রশ্নটা কি, 3 কেজি ভরের ওপরে কতটুকু বল অভিকর্ষ দ্বারা কতটুকু বল প্রযুক্ত হবে, ঠিক আছে? এই পর্যন্তই তোদের পড়া থাকবে। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। আমি চেষ্টা করেছি পুরো কনসেপ্টটাই বুঝিয়ে দেওয়ার। তোরা কি করবি, বাড়িতে গিয়ে একবার রিডিং পড়বি, তারপরে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবি। তোদের সহায়িকাতে যে ম্যাথমেটিক্স রয়েছে, এরকমই ধরনের ম্যাথমেটিক্স আছে, প্র্যাকটিস করবি। তোরা সবাই ভালো করে পড়ালেখা কর। অল দ্য ভেরি বেস্ট।